আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সালের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 16 রয়েছে, অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদার যে প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধান নিয়ে। তো প্রথমেই আমরা দেখব একের দাগে কি প্রশ্ন রয়েছে। এখানে একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তো মাথায় রাখবে সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, তার মানে সমকোণী মানে একটা কোণ অবশ্যই কি হবে বলতো, 90 ডিগ্রি হবে। আর দুটো কোণ কি হবে, যেহেতু বলা হয়েছে সমদ্বিবাহু, তার জন্য আর যে বাকি 180 থেকে যদি আমরা 90 বাদ দেই তাহলে আরো 90 থাকলো, সেই 90 এর সমদ্বিখণ্ড হবে, তার মানে 45 হবে। এক কথায় মনে রাখতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি। এগুলোর অনুপাত করলে কত হচ্ছে, আমরা যদি এটাকে 45 দিয়ে ভাগ করে দেই সবগুলোকে, তাহলে 45 দিয়ে 90কে ভাগ করলে কত হবে, 2 হবে। আর 45 দিয়ে 45কে ভাগ করলে 1, আবার 45 দিয়ে 45কে ভাগ করলে 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে অনুপাত পেয়ে গেলাম 2:1:1। ঠিক আছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 2:1:1। এটা গেল। এবারে আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন, যে 3টি ক্রমিক সমানুপাতী পদের প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদ কত? আমরা জানি যে 3টা পদ যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি, এ বি দিয়ে বোঝাচ্ছি আমি তোমাদের, a/b সমান সমান b/c এরকম লিখতে পারি। 3টা পদ যদি সমানুপাতী হয় তাহলে এরকম লিখতে পারি, a/b সমান সমান b/c। এখানে a বলতে প্রথম পদ, b বলতে দ্বিতীয় পদ আর c বলতে তৃতীয় পদ। তো মানগুলো এখানে বসাবো। এখানটা যদি মান বসাই, এ বলতে প্রথম পদ তাহলে 9 লিখলাম, বি বলতে দ্বিতীয় পদ এখানে 6 আছে, আবার এখানে বি আছে, দেখো বি এর মান তাহলে 6 আর সি এর মান হচ্ছে আমরা বের করবো, মানে সি হচ্ছে তৃতীয় পদ। তাহলে কোণাচা গুণ হবে, তাহলে এখানে কি হবে কোণাচা গুণ করলে, এটা থেকে বা লিখে দিচ্ছি। বা দেখো এই যে 9 আর সি, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 9 গুণ সি সমান সমান এই কি হবে 6 গুণ 6, 6 গুণ 6, এটা লিখলাম। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আবার লিখতে পারবো এই সি এর মানটা এপাশে রাখবো আর 9টাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে 6 গুণ 6 ভাগ হচ্ছে 9। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, আবার 3 দিয়ে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে কত দেখতে পাচ্ছি 2 দুগুণে 4। তাহলে সি এর মান 4 পেলাম, সি এর মান কত পেলাম 4। অতএব তৃতীয় পদ কত, 4। ঠিক আছে, অতএব তৃতীয় পদ হচ্ছে 4। ঠিক আছে, আশা করি বুঝলে। এবারে আমরা দেখব একের দাগের 3 নাম্বার অঙ্কটি কি বলছে। তো দেখো একের দাগের 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 3000-এর বড়। ঠিক আছে, তাহলে 3000কে আমরা প্রথমে পূর্ণবর্গ করার চেষ্টা করব, বর্গমূল করার চেষ্টা করব 3000-এর। কি হচ্ছে দেখো, 3000-এর প্রথমে বর্গমূল করার চেষ্টা করলে জোড়া করলাম, পেছনে 2টা শূন্য, সামনে 30। তো প্রথমে কত দিয়ে দেওয়া যাবে, 5 5 25, 6 6 36, 6 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 5 দিয়ে দিলাম, 5 5 25। ঠিক আছে, তাহলে 30 থেকে 25 বাদ দিলে 5। এবার কি করব আমরা, এটা এখানে নিচে নামিয়ে নিয়ে আসবো, যেহেতু আর যাবে না, তাহলে জোড়া নামাতে হয়, তাহলে ডবল শূন্য নামালাম, এই 5-এর ডবল এখানে লিখবো 10। এবার দেখো এখানে কত দিয়ে গুণ করলে যাতে 500 কাছাকাছি হয়, তাহলে এখানে 5 দিয়ে দিলে কিন্তু 500 বেশি হয়ে যাবে। এখানে যদি আমরা 5 লিখি, আবার নিচে 5 দিয়ে গুণ করলে 525 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে দেবো আমরা, এখানে 4 দিয়ে দিলাম, তাহলে এখানে 4 লিখলে এখানেও 4 লিখতে হবে, তাহলে কত হচ্ছে 4 দিয়ে 104 লিখলাম, তো তাহলে নিচেও 4 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে, তাহলে 4 4 16 আর 4 অক্ষে 4, তাহলে 416 হলো। ঠিক আছে, এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত হবে, 10 পর্যন্ত গেলে হচ্ছে 4, হাতে 1 2, 2 থেকে 10 পর্যন্ত গেলে 8, এই হাতে 1 4 5 মিলে গেল 0, লেখার দরকার নেই। তাহলে আর কিন্তু বর্গমূল করা যাচ্ছে না। তাহলে এখানে কত দেখতে পাচ্ছি, এখানে আছে 54, তাহলে 54 পর্যন্ত, 54 পর্যন্ত হচ্ছে 3000-এর মধ্যে বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা। তো 54 পরের সংখ্যাটা কত, অতএব আমরা লিখবো যে 54 যোগ 1 সমান সমান 55। ঠিক আছে, তাহলে 55-র বর্গমূল, তাহলে ঠিক আছে 55-র বর্গ করবো এবার আমরা। 55 গুণ 55 করলে কত হচ্ছে, 55 স্কোয়ার সমান সমান কত হবে, 55 আর 55 গুণ করলে এখানে আমরা লিখবো 55 গুণ 55 করলে কত হচ্ছে, তোমরা রাফে করে দেবে। 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 2 27, আবার 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 2 27, কত হচ্ছে 5 5 7 12, 2 হাতে 1, 7 রেখে 8 8 2 0 হাতে 1, 3025। তাহলে এখানে লিখবো আমরা যে 55-র স্কোয়ার হচ্ছে 3025। ঠিক আছে,
তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। দেখো আমাদেরকে কি বলা হয়েছিল, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3000-এর নিকটতম আছে এটা 3025, যা 3000-এর থেকে বড়, তাহলে 3000 থেকেও বড় আছে, তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। যে এখানে উত্তর লিখবো 3000-এর নিকটতম মানে কাছের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 3025, যা 3000-এর বড়। ঠিক আছে, আশা করি বুঝে গেছো এটা। তারপরে আমরা দেখবো 1-এর দাগের 4 নাম্বার প্রশ্নটি কি বলছে। তো দেখো 1-এর দাগের 4 নাম্বার বলা হয়েছে সকল আয়তাকার চিত্রই সামন্তরিক, কথাটি সত্য না মিথ্যা। কথাটি অবশ্যই সত্য, কারণ দেখো কারণ হচ্ছে সত্য লিখবো, কারণটা আমি মুখে বলে দিচ্ছি। সকল আয়তাকার চিত্রই হচ্ছে সামন্তরিক। তো সামন্তরিক হতে গেলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হতে হয়। তো আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো তো সমান্তরাল, এর জন্য আমরা বলতে পারবো যে সকল আয়তাকার চিত্রই সামন্তরিক। এবারে আমরা 2-এর দাগের অঙ্কগুলো দেখে নেব। দেখো 2-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2-এর দাগের 1 নাম্বার, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? তো আমরা এখানে সংখ্যাটি ধরে নিচ্ছি, যে ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, একদম সহজভাবে হয়ে যাবে। ধরি সংখ্যাটি এক্স এটা ধরে নিলাম। এবার প্রশ্ন মতে আমরা কি লিখবো এখান থেকে, দেখো প্রশ্ন মতে আমাদের প্রশ্নে যা বলা হয়েছে তাই লিখবো। তাহলে সংখ্যাটি যদি এক্স হয়, তাহলে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে সংখ্যার 1/3 অংশ বলতে এক্স এর সাথে অংশ মানে গুণ হয়ে যাবে 1/3 অংশ, তার সাথে কি বলা হয়েছে 20 যোগ, তাহলে 20 যোগ করলাম, আবার 20 যোগ করলে কি হচ্ছে 35 হচ্ছে, তাহলে সমান সমান দিয়ে আমরা 35 লিখতে পারবো। এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে গেলে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এখানে এক্স এর সাথে 1 গুণ হলে x/3, আর এই যে 20টা আছে এটাকে 35-এর ও পাশে নিয়ে যাব, তাহলে বিয়োগ 20, তাহলে 35 থেকে যদি 20 বাদ দেয় তাহলে কত হবে 15, তাহলে এখানে কি লিখবো, বা x/3 সমান সমান 15, তাহলে অতএব x সমান সমান লিখতে পারবো যে 15 গুণ 3 পূর্ণাঙ্গ কত 45, তাহলে আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে গেলাম 45। এখানে অ্যান্সার উত্তর লিখে দিতে হবে যে সংখ্যাটি 45 হবে, সংখ্যাটি 45 হবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবার আমরা দেখবো 2-এর দাগের 2 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 2-এর দাগের 2 নাম্বার অঙ্কটা বলছে অসিত বাবু তার মাসিক আয়ের 65% খরচ করেন, তিনি যদি 2925 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? ঠিক আছে, আমরা এখানে এক্স ধরে অঙ্কটা করব, যে ধরি অসিত বাবুর মাসিক আয়, আমাদেরকে যেটা উত্তর চাওয়া হয়েছে সেটাই ধরলাম, যে মাসিক আয় এক্স টাকা সমান সমান এক্স টাকা। এবার আমরা কি করতে পারবো, প্রশ্ন মতে লিখতে পারবো। প্রশ্ন মতে কি লিখবো, দেখো আমাদেরকে প্রশ্নে যা আছে তাই লিখবো, যে অসিত বাবুর মাসিক আয়ের 65% খরচ করেন, তাহলে মাসিক আয় কত এক্স টাকা, এই এক্স টাকার 65% মানে উপরে 65 নিচে 100, তার মানে 100 টাকায় 65 টাকা খরচ করলে এক্স টাকায় কত টাকা খরচ করেন সেটা আমরা বের করছি। তো আমাদের সেটা বলে দেওয়া হয়েছে যে 2925 টাকা, তো এখানে লিখলাম 2925 টাকা। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল। এবার এক্স এর মান এখান থেকে বের করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। এখানে এক্স সমান সমান কি হবে 2925 গুণ, এখানে উপরে 100 চলে যাবে আর নিচে আসবে হচ্ছে তোমার 65। তো দেখো 5 দিয়ে আমরা কাটতে পারবো, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 তেরং 65, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 কুড়ি হচ্ছে 100। 13 দিয়ে আমরা 2925-কে ভাগ করবো, এখানে ভাগ করে দেখছি কত হচ্ছে, 13 দিয়ে 2925 কত হয়, 13 দুগুণে 26, এখানে 6 থেকে 3 9 পর্যন্ত গেলে 3, উপর থেকে 2 কেটে আনলাম, আবার 13 দুগুণে 26, এটা বিয়োগ করলে 6 হবে, আবার 5 কেটে আনলাম, 13 দুগুণে 5 তেরং 65 কত হলো 225, তাহলে 13 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 225, তাহলে অতএব x সমান সমান কত হলো 225 গুণ 20, এটা গুণ করলে কত হবে 450 আর পেছনে একটা শূন্য, তাহলে 4500 টাকা। আমরা পেয়ে গেলাম যে অসিত বাবুর মাসিক আয়, এটা কিন্তু তোমরা রাফে করবে, দেখানোর প্রয়োজন নেই। এখানে অ্যান্সার লিখবো যে অসিত বাবুর মাসিক আয়, তাহলে অসিত বাবুর মাসিক আয় মানে হচ্ছে ইনকাম 4500 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে আমরা দেখবো 2-এর দাগের 3 নম্বর অঙ্কটি কি বলছে।
দেখো 2 এর দাগে 3 নম্বর অঙ্কটি কি বলছে, 8 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে। 3 দিন কাজ হবার পর 2 জন লোক কাজ ছেড়ে দিল, কাজটি মোট কত দিনে শেষ হবে? ঠিক আছে, কাজটি মোট কত দিনে শেষ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে সমস্যা মতে লিখে নিলাম যে সমস্যা মতে, এটা ত্রৈরাশিক পদ্ধতিতে করব। সমস্যা মতে কি হয়েছে যে এখানে লিখলাম লোক সংখ্যা। ঠিক আছে, এক পাশে লিখবো লোক সংখ্যা, আর একদিকে লিখবো দিন। ঠিক আছে, এবার লোক সংখ্যা আর দিন দেখো, 8 জন লোক 15 দিনে একটা কাজ শেষ করতে পারে। ঠিক আছে, এটা লিখলাম 8 জন লোক 15 দিনে একটা কাজ শেষ করতে পারে। কিন্তু কি বলা হয়েছে, 3 দিন কাজ হবার পর। 3 দিন কাজ হবার পর, তাহলে 3 দিন কাজ হয়ে গেছে, তাহলে 15 থেকে 3 আমরা বাদ দিলাম, তাহলে কত হচ্ছে, সমান সমান 12। তাহলে 8 জন লোক যদি ওই কাজটা করতো তাহলে আর 12 দিন সময় লাগতো। বুঝতে পেরেছো? 3 দিন যেহেতু কাজটা হয়ে গেছে, তাহলে 8 জন লোক যদি কাজটা করে তাহলে আর 12 দিন লাগবে, আরো 12 দিন লাগবে। কিন্তু কি হয়েছে, 3 দিন পর 2 জন লোক কাজ ছেড়ে দিল। তার মানে কি, পরের লাইনে আমরা কি করব, 8 থেকে 2 বিয়োগ করে দেবো, তার মানে কি 6 জন। এখন কতজন আছে, 6 জন। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে 6 জন লোক আর বাকি এই কত দিনে শেষ করতে পারবে, এখানে আমরা এক্স ধরে নিলাম। এটুকুটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে 8 জন লোক যদি আরো কাজ করতো 12 দিনে শেষ হতো। তো 2 জন যেহেতু চলে গেছে, তাহলে 6 জন লোকের কত দিন সময় লাগবে? 8 জন লোকের যে কাজ করতে 12 দিন সময় লাগে, তো 6 জন লোকের সেই কাজটা করতে কত দিন সময় লাগবে, এখানে এক্স ধরে নিলাম। এবার আমরা কি করব, কি অনুপাত সেটা বের করতে হবে, যে লোক সংখ্যার সাথে দিনের সম্পর্ক। অতএব লোক সংখ্যার সাথে দিনের সম্পর্ক সমান সমান কি হবে, লোক 8 জন লোকের 12 দিন লাগে, তাহলে 6 জন লোকের কম দিন লাগবে না বেশি দিন লাগবে? লোক কমে গেলে কাজ করতে বেশি দিন সময় লাগবে, তাহলে এখানে কমছে আর এদিকে বাড়ছে, তাহলে এটা কি হবে, ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত লিখলাম। এবার আমরা কি লিখবো এখান থেকে, প্রশ্ন মতে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন মতে লিখতে পারবো। প্রশ্ন মতে কি লিখতে পারবো, প্রশ্ন মতে হচ্ছে এই যে 12:x সমান সমান, যেহেতু ব্যস্ত অনুপাত তাই 6টাকে আগে লিখতে হবে, 8টাকে পরে লিখতে হবে। তাহলে 6টাকে আগে লিখলাম, 8টাকে পরে লিখলাম। এবার এটা কিন্তু সমাধান করলেই আমরা x এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে দেখো সমাধান করলে কি হচ্ছে, 12/x সমান সমান 6/8। এই 8 এর সাথে 12 গুণ হবে আর 6 এর সাথে x গুণ হবে, তাহলে 6 গুণ x সমান সমান 12 গুণ 8। অতএব x সমান সমান 12 গুণ 8 ভাগ হচ্ছে 6। 6 দিয়ে 12কে কাটা যাবে, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, তাই না? তাহলে x এর মান আমরা কি পেলাম, 8 দুগুণে 16 দিন। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম যে কতদিন সময় লাগবে, কাজটি মোট কতদিনে শেষ হবে। এখানে লিখবো, উত্তর লিখবো যে কাজটি মোট 16 দিনে শেষ হবে। এখানে লিখবো কাজটি 16 দিনে শেষ হবে। ঠিক আছে, কাজটি 16 দিনে শেষ হবে, এটা লিখে দিলেই অঙ্কের উত্তরটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা দেখব 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে। 3-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3-এর দাগের 1 নাম্বার x সমান সমান 2, y সমান সমান -3 হলে -x⁴ প্লাস 3y এর মান নির্ণয় করো। তো আমরা এখানে রাশিটা লিখবো, যে রাশি যা আছে এখানে লিখছি। রাশি হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে -2x প্লাস 3 হচ্ছে y। x এর মানটা বসাবো, এখানে -2 এর পাওয়ার কত, x মানে 2, তাহলে এখানে 2 লিখলাম, যোগ এখানে কি 3y মানে হচ্ছে -3। ঠিক আছে, তো আমরা জানি কি 2 এর পাওয়ার 2 মানে কি, 2 দুগুণে 4, তাহলে এখানে লিখলাম সমান সমান দিবে এগুলা, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 হলো। আর এখানে এই যেরকম কারো পাওয়ার -3 থাকলে আমরা কি লিখতে পারবো, 1/3 এরকমটা লেখা যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ আমরা একটা সূচকের নিয়ম হচ্ছে যদি a⁻² লেখাও কিনা, তাহলে আমরা এরকম লিখতে পারবো 1/a², এরকম লিখতে পারবো। এখানে 3 থাকলে 1/a³, এরকম করে আমরা লিখতে পারবো। এখান থেকে আমরা এটা লিখলাম। ঠিক আছে, এবারে পাশে করছি, জায়গা নেই যেহেতু। এখানে কত হচ্ছে -4 প্লাস 3 এর পাওয়ার 3 মানে কি, 3 3 9, 3 9 27, তাহলে 1/27 লিখলাম। এবার এটা লসাগু কত হবে, 27। 27 এর সাথে তাহলে 4 গুণ হবে, তাহলে -27 এর সাথে 4 গুণ হলে 4 7 28 8, হাতে 2, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 8 2 10, 108। এই যে প্লাস 27 কে 27, তাহলে 1, তাহলে -108 থেকে যদি +108 যোগ করা হয় তাহলে -100 কত হবে, 7 হবে, 107/7
27। এবার দেখো এই 27 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে, ভাগ করলে দেখবে কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 দিয়ে হচ্ছে 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে গেলে কত হবে, তাহলে -3 আর যাবে না, তাহলে বিয়োগ করে দেখবে হচ্ছে 26 হবে, তাহলে 26/27। ঠিক আছে, তোমরা রাফে ভাগ করে দেখবে এটা হবে। ঠিক আছে, তাহলে আমি তাও ভাগ করে দেখাচ্ছি তোমাদের। দেখো 27 দিয়ে যদি আমরা 107কে ভাগ করি কিনা কত হচ্ছে, তাহলে 3 দিয়ে দিলে হচ্ছে তোমার 3 7 21 1, হাতে হচ্ছে 2, 3 2 6, 6 2 কত, 3 7 21 1, হাতে 2, 3 6, 6 2 8, তাহলে কত হচ্ছে 6, এখানে 2, 26 হচ্ছে, তাহলে কত হচ্ছে 26 পূর্ণ 27। ঠিক আছে, এটা হচ্ছে। তো যেহেতু এটা সামনে মাইনাস চিহ্ন ছিল তাই আমাদের কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই রাশিটার মান কত হবে, অ্যান্সার হবে এটা, যে রাশিটার মান হবে এত। ঠিক আছে, তোমরা বুঝে গেছো। এবার আমরা দেখবো 3 দাগের 2 নাম্বার অঙ্কটি কি বলছে। তো 3 দাগের 2 নাম্বার অঙ্কটি বলছে, দেখো 2 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, ছেলের বর্তমান বয়স x, তাহলে বাবার বর্তমান বয়স কত, এখানে লিখছি ছেলের বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স হচ্ছে, বয়স সমান সমান হচ্ছে x বছর। ঠিক আছে, 2 বছর পর, তাহলে 2 বছর পর কত হবে, 2 বছর পর ছেলের বয়স হবে, ছেলের বয়স কত হবে, এখন যদি ছেলের x হয় তাহলে 2 বছর পর কি হবে, x + 2 বছর, তাই কি না। আর তাহলে 2 বছর পর, অতএব 2 বছর পর বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে 2 বছর পর বাবার বয়স হবে। তো দেখো আমাদের বলা হয়েছে 2 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে ছেলের যা বয়স তার দ্বিগুণ হবে, তাহলে x + 2 এটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 2x, আর 2 দুগুণে 4, এত বছর। এটা হচ্ছে কার বয়স বলো তো, এটা হচ্ছে 2 বছর পর বাবার বয়স হবে। তাহলে এবার আমাদেরকে কি বলা হয়েছে, যে বাবার বর্তমান বয়স কত, 2 বছর পর কত হবে সেটা আমাদের বের করতে হবে না, বর্তমান বয়স। তাহলে অতএব 2 বছর পর যদি বাবার বয়স এটা হয় তাহলে এখন বর্তমান বয়স কত হবে, অতএব বর্তমানে বাবার বয়স হবে সমান সমান 2x + 4, এখান থেকে -2 করে দেবো, এত বছর কত হবে, তাহলে 2x, 4 থেকে যদি 2 চলে যায় তাহলে 2, এত বছর। তাহলে আমরা এটাকে অ্যান্সার লিখে দেবো, এখানে তোমরা উত্তরটা লিখে দিবে যে বাবার বর্তমান বয়স হবে এত বছর। আমি এখানে উত্তরটা লিখলাম না। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এবারে আমরা 3 দাগের 3 নাম্বার অঙ্কটি করব। দেখো 3 দাগের 3 নম্বরে আছে একটু সরল করো, এখানে 4x² - x × x + 3 + 2x × x - 4। তো আমরা সরলটা করছি, 4x², এবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে -x², মাইনাস প্লাসে -3x, এবার প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, 2x এর সাথে x গুণ হলে 2x², প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8x। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো এই যে 2x² আছে, এগুলো যোগ করবো সোজা কথা, x² গুলো, 4x² থেকে -x² হলে 3x² হয়ে যায়। তারপরে এই 2x²টাকে এখানে নিয়ে আসবো, 2x², তারপরে -3x, -8x এক জায়গায় লিখলাম। এবার কি করব, 3x² এর সাথে 2x² যোগ হলে 5x², মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ হবে, 8 আর 3 যোগ করলে হচ্ছে 11x হবে। ঠিক আছে, তো এবার এটাই আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম আমরা, সরলটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, এবারে আমরা দেখব 4 দাগের অঙ্কগুলো কি বলছে। এবারে দেখো 4 দাগের 1 নম্বর অঙ্কটি বলছে, কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং সমদ্বিখণ্ডিত করে কোণটিকে চিহ্নিত করো। তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো মাপের একটা রেখাংশ নেব। ঠিক আছে, আমি এখানে আঁকানোর জন্য কলম ব্যবহার করছি, তোমরা রুল দিয়ে কিন্তু পরীক্ষা খাতায় অঙ্কন করবে। ঠিক আছে, তো আমি যে কোনো মাপের একটা রেখাংশ এখান থেকে টানলাম। তো রেখাংশ নেওয়ার পরে আমি যে কোনো মাপের একটা রেখাংশ নিলাম। এবার আমরা কি করব, এখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করব এখান থেকে। তো দেখো অঙ্কন করছি, তোমরা কিন্তু অবশ্যই এটা রুল দিয়েই করবে, আমি এখানে কলম দিয়ে করছি। এটা অঙ্কন করার পর আমরা কি করব, এখান থেকে বসিয়ে আমরা এখানটাতে কাটবো। এটা কিন্তু মনে রাখবে 60 ডিগ্রি উৎপন্ন হলো, একবার কাটলে সেটা 60 ডিগ্রি হয়। এবার আমাদেরকে কি বলেছে বলতো, 60 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং সমদ্বিখণ্ডিত করে
কোণটিকে চিহ্নিত করো। ঠিক আছে, তো এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা স্কেল দিয়ে এখান থেকে এটা জয়েন করে দেবো, তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। কিন্তু তারপর আবার কি বলছে, সমদ্বিখণ্ডিত করে কোণটিকে চিহ্নিত করো। এটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা প্রথমে আগে জয়েন করে নেই, এটার সাথে এটা সূক্ষ্মভাবে জয়েন করব, তাহলে কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। একটু আঁকা বাঁকা হলে তোমাদের মানগুলো নিতেও কিন্তু সমস্যা হবে। যত সম্ভব একদম সূক্ষ্মভাবে তোমরা আঁকাবে। এখানে আমি বসালাম, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা কি করব, 60 ডিগ্রি কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করার কথা বলা হয়েছে। তো আমরা এই যে এটা নিয়ে মাপ দিব, এটা আছে কিনা এর অর্ধেকের বেশি নেব, এর অর্ধেকের বেশি এতটা নিলাম। এবার নিয়ে আমরা কি করব, দুদিকেই কাটবো। এখান থেকেও কাটলাম, আবার একই রকম ভাবে এ পাশ থেকেও আমরা কাটবো, তাহলে এটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আমরা স্কেল বসিয়ে এটাকে জয়েন করে দেব, তাহলে কিন্তু এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। সূক্ষ্মভাবে করার চেষ্টা করবে, মানগুলো তাহলে সঠিকভাবে পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে এটা জয়েন করে দিলাম, এটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো সমদ্বিখণ্ডিত করে কি বলছে, কোণটিকে চিহ্নিত করো। এবার আমরা নাম দিয়ে দেব, প্রত্যেকটা কোণের নাম দিয়ে দেবো। এখানে আমরা নাম দিলাম, ধরো এটা এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, আর এটাকে ডি নাম দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা 60 ডিগ্রি পুরোটা, আর এর অর্ধেক হচ্ছে এটা কি 30 ডিগ্রি। ঠিক আছে, আর পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। তো যাই হোক, আমরা এখানে নিচ দিয়ে লিখে দেব যে এখানে 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 কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি, এবং কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক কি বলতো, সমদ্বিখণ্ডক যেটা ডি বি সি, এবং আরেকটা সমদ্বিখণ্ডক হয়েছে এ বি ডি, কোণ এ বি ডি এর মান 30 ডিগ্রি অঙ্কন করা হলো। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কন করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা দেখবো 4 দাগের 2 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো, 4 দাগের 2 নাম্বার অঙ্ক বলা হয়েছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 67.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 67.5 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমরা কিভাবে অঙ্কন করতে পারবো বলতো, 60-এর সাথে যদি আমরা, তোমার বোঝানোর জন্য করছি, 60-এর সাথে যদি আমরা 7.5 ডিগ্রিটাকে জয়েন করে দিতে পারি, তাহলে 67.5 হবে। তো 7.5 ডিগ্রিটা আমরা স্কেল কম্পাসের সাহায্যে কিভাবে আঁকাবো, আমরা যদি 30 ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি, তো 60 ডিগ্রির অর্ধেক হচ্ছে তোমার হলো 30, 30-এর আবার অর্ধেক হচ্ছে 15, 15-র অর্ধেক হচ্ছে 7.5। এভাবে কিন্তু আমরা অঙ্কন করতে পারবো। ঠিক আছে, তো সেভাবে আমরা অঙ্কন করব। তো প্রথমে আমরা কি করব, যে কোনো মাপের একটা রেখাংশ আমরা টানবো। ঠিক আছে, 67.5 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করে নিচ্ছি। তো এখানে রেখাংশ একটা অঙ্কন করে নিলাম, যে কোনো মাপের রেখাংশ অঙ্কন করা হয়ে গেলে পরে এবার আমরা কি করব, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। একটু বড় করে অঙ্কন করলাম, তাহলে আঁকাতে একটু সুবিধা হবে। অনেক ভাগে ভাগ করতে হবে, তো ওর জন্য আমরা একটু বড় করে নিলাম। নিয়ে এবার কি করব, এবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপ অঙ্কন করার পর আমরা এখান থেকে কি করব, এই যেটা কাটলাম এটা 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আবার কাটলাম, এটাও আবার কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি করব, এবার বলতো যে তোমার হচ্ছে এই যে 60 ডিগ্রি এটা হলো, এই 60 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করার জন্য এর অর্ধেকের বেশি, বা এটা নিলেও হবে, তো অর্ধেকের বেশি আমরা নিলাম, এর অর্ধেকের বেশি নিয়ে এটাকে এখানে কাটলাম, আবার এখান থেকেও এটাকে কাটলাম। ঠিক আছে, এবার এটা যদি আমরা জয়েন করে দেই কিনা, তাহলে এই যে এটার অর্ধেক, এটাকে শুধুমাত্র আমরা বসাবো, এটা আছে তো, এটাকে শুধুমাত্র আমরা চিহ্ন দিয়ে রাখবো যে এখানটাতে হচ্ছে এটা কত হলো বলতো, 30 হলো। কোনটা 30, এখান থেকে এটুকুটা 30 হলো, মানে এই 60 ছিল, এটা 60-এর অর্ধেক করলাম, এটা থেকে এটা 30 হলো। এবার এই 30-কে আমরা কি করবো বলতো, 30-কে আবার ভাগ করব, অর্ধেক করব। তো 30-কে অর্ধেক করলে কি করতে হবে, এই অর্ধেকের বেশি নিয়ে এটাকে আমরা ভাঙবো, অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটবো, অর্ধেকের বেশি নিলাম, এবার এখানে কাটবো, এখানে কাটলাম। আবার এখান থেকে
এখান থেকে এটাকে কাটবো, কাটলাম। তাহলে এটা কত হলো বলো তো? এটা কিন্তু আবার 15 হয়ে গেল। 30-এর অর্ধেক কত? 15। আমরা কিন্তু দাগ দিব না, শুধুমাত্র চিহ্নিত করার জন্য এখানে একটা দাগ দিব, আর কিছু না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা যদি এখান দিয়ে আসে তাহলে এখানে কোথায় দাগটা পড়বে? আসে তাহলে এখানটাতে দাগটা পড়বে। এটা হচ্ছে কত হলো বলো তো? 15 ডিগ্রি, তাই না? তাহলে এই যে এটা 60, প্রথমে 60 ছিল, 60কে ভাগ করলাম 30 হলো, 30কে আবার হাফ করলাম তাহলে 15 হলো। এবার 15, এই যে এখান থেকে এটুকু 15, এটাকে যদি আবার ভাগ করি তাহলে কত হবে? 15 অর্ধেক কত? 7.5। তো সেই 7.5টাই কিন্তু আমাদের লাগবে। তো এবার 7.5টা করার জন্য কি করব? এটার অর্ধেকের বেশি নিয়ে, এটা অর্ধেকের বেশি নিয়ে, এই যে অর্ধেকের বেশি, আরেকটু বড় করে নিচ্ছি, আরেকটু বড় করলেই হবে। এই যে অর্ধেক আছে, এই অর্ধেকের একটু বড় নিয়ে বা বেশি নিয়ে, একটু বড় বেশি নিয়ে এখানটাতে কাটবো, কাটলাম। তো একই রকম ভাবে আবার এখান থেকে আমরা কাটবো। ঠিক আছে, এটা কত পেলাম? 7.5 পেলাম। ঠিক আছে, এবার আমরা কি করবো বলতো? এটাকে জয়েন করে দেবো। জয়েন করলে কি হবে বুঝে নাও। এখান থেকে এটুকুটা হচ্ছে 7.5, ঠিক আছে, আর 7.5, আর এটুকুটা 7, 60 আছে, তাহলে 60-এর সাথে 7.5 যোগ করলে কত হবে? 67.5 ডিগ্রি হবে কিনা? তো 67.5 ডিগ্রি আমাদের অঙ্কন করার দরকার, তো ওটাই আমরা আঁকাবো। এখান দিয়ে যাবে, আর এটা হচ্ছে এখান দিয়ে যাবে। একদম সূক্ষ্মভাবে নিতে হবে, নইলে কিন্তু মাপটা ঠিকঠাক আসবে না। এর জন্য এবার সূক্ষ্মভাবে নিয়ে আমরা এখান থেকে এটুকু টেনে দিলাম। ঠিক আছে, এই যে কোণটা অঙ্কন করা হলো, এটা হচ্ছে 67.5 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমি একটু মেপে দেখাই যে 67.5 ডিগ্রি হলো কিনা। চাঁদাটা বসাবো, চাঁদাটা বসিয়ে এখানে দেখব। দেখো, এই যে ভালো করে দেখবে, এই যে 60 ছিল, এটা হচ্ছে 60। ঠিক আছে, এটা 65, 66, 67, 67.5। ঠিক আছে, আবার দেখে নাও, এই যে 60, 60-এর যে অর্ধেক 65, 66, 67, 67.5 ডিগ্রি কিন্তু কোণ অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, আমাদের কিন্তু যেটা অঙ্কন করার কথা সেটা আমরা অঙ্কন করে ফেলেছি। এবার আমরা এখানে নাম দিয়ে দেব। এখানে রুল দিয়ে, তোমরা রুল দিয়ে দেবে সবকিছু। আমি এখানে তোমার হচ্ছে কলম দিয়ে দিচ্ছি BC। ঠিক আছে, এবার আমরা লিখে দেবো এখানে নিচ দিয়ে যে ওপরে কোণ ABC অঙ্কন করা হলো, যার মান 67.5 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা কিন্তু বুঝে গেছো। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।